রাজধানীতে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। ঢাকার বাইরে মৌসুমের প্রথম কালবৈশাখী বৈরী আবহাওয়ার কারণে মাত্র 1 ঘন্টার জন্য খোলা হয় 21শে গ্রন্থমেলা। পুলিশ বাহিনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রবেশ বন্ধে সজাগ থাকতে হবে। সংসদে প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে মাটিবাহী ট্রলার ডুবির ঘটনায় আপন 2 ভাই সহ নিখোঁজ 6 শ্রমিকের লাশ উদ্ধার। বাড়তি ফি নেয়ার প্রতিবাদে রাজধানীর তিতুমির কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা। সময় সংবাদের চিত্র সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর। এবং বাজে ব্যাটিংয়ের খেসারত দিল বাংলাদেশ। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে 45 রানে হার টাইগারদের। প্রবাসী সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বুধবার সকালে রাজধানীতে বয়ে যায় মৌসুমের প্রথম কালবৈশাখী। সে সঙ্গে হঠাৎ শিলাবৃষ্টিতে বিপাকে পড়ে নগরবাসী। বৃষ্টি থেকে বাঁচতে যে যার মতো করে আশ্রয় নেন রাস্তার পাশে, দোকানে অথবা অফিসের বারান্দায়। আবহাওয়া অফিস বলছে, সময়ের আগেই এবছর আঘাত হানল কালবৈশাখী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আনা চিত্রগ্রাহকদের ছবি নিয়ে শফিক মোহাম্মদের রিপোর্ট। রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি, আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, আর মুহূর্তেই শুরু হয়ে গেল এই বৃষ্টি। প্রস্তুতি না থাকায় বৃষ্টি থেকে বাঁচতে যে যার মতো ছোটাছুটি শুরু করেন। আশ্রয় নেন দোকানের ছাউনির নিচে অথবা অফিসের বারান্দায়। যে শিলাবৃষ্টি হয়েছে আমি নিজে প্রচন্ড ভয় পেয়েছি, সিরিয়াসলি ভয় পেয়েছি। আর মনে হচ্ছে মনে হয় গ্যালাস ভেঙে দেবো মনে হয়, এই অবস্থা আতঙ্কিত হয়ে বয়ে রয়েছি। পাশে অনেক লোকজন ছিল, আমার বাচ্চাকে নিয়ে আমি খুব বেকায়দায় পড়ে গেছিলাম। শিলার পাশাপাশি ঝড়ের এমন রূপ বহুদিন দেখেননি নগরবাসী। বিড়ম্বনায় পড়েন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। যে বৃষ্টিটা হয়েছে শিলাবৃষ্টি, আমি এ পর্যন্ত এরকম আর শিলাবৃষ্টি কখনো দেখি নাই। বৃষ্টিতে হিল পয়রা খুব সাদা হয়ে গেছে। বাতাস শুরু হয়েছে, বাতাস ঘূর্ণিঝড়ের মতন হয়েছে, পরে শিল পড়তে পড়তে মনে করেন যে পুরা রোড তলায় গেছে। আবহাওয়া অফিস বলছে, বছর জুড়ে তাপমাত্রা বেশি থাকার কারণে সময়ের আগেই আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। ধরা যায় এটা বছরের প্রথম কালবৈশাখী ঝড়। নর্মালি এই বছরে তাপমাত্রা তুলনামূলক বেশি ছিল, এই কারণে এবার আর্লি যে আপনার কালবৈশাখী ঝড়টা এসেছে। হঠাৎ এই ঝড় বৃষ্টিতে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েন নগরবাসী। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে অমর 21শে গ্রন্থমেলার আজকের সময়সীমা কমানো হয়। পাঠক, দর্শনার্থী, প্রকাশকদের অভিযোগ, দুর্যোগ মোকাবিলায় কোনো প্রস্তুতি না থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে আরও উন্নত করা হবে সার্বিক ব্যবস্থাপনা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর অর্থাৎ বেলা 5:30টার দিকে শুরু হয় বইমেলার এই আনুষ্ঠানিক কার্যক্রম। তবে আলো স্বল্পতার কারণে কর্তৃপক্ষ জানিয়েছেন এই মেলা কিছুটা এগিয়ে আনবেন, অর্থাৎ আগেভাগেই শেষ করে দেবেন। সময় স্বল্পতার কারণেই পরিমরি করে পাঠকদের ছুটে চলা নির্ধারিত স্টলের দিকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাই বই দেখার চেয়ে কেনার দিকেই নজর অনেকের। ওরা চেষ্টা করছে পানিগুলো বাইরে নেওয়ার জন্য, তাই আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। বইমেলা অফ ছিল, এখন আমরা ঢুকতে পেরেছি, অনেক আনন্দিত। মিরপুর থেকে আসছি, না দেখে গেলে তার মনটা খারাপ হয়ে যাবে, এই জন্য বইটা কেনা হলো। এর আগে দুপুরের হঠাৎ শিলাবৃষ্টি আর ঝড়ে লন্ডভন্ড পুরো বইমেলা প্রাঙ্গণ। সংশ্লিষ্টরা ব্যতিব্যস্ত পানি নিষ্কাশন, ভিজে যাওয়া বই শুকানো আর ক্ষয়ক্ষতি কমানোর প্রচেষ্টায়। তাদের অভিযোগ, প্রতি বছরই এমন পরিস্থিতি হলেও কর্তৃপক্ষ নির্বিকার। পানি নিষ্কাশনের জন্য একটু টাইম নিচ্ছে কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ওইটার জন্য আরসিসি ক্যামেরা নিয়ে একটু সমস্যা হয়েছে। প্রত্যেকটা প্রকাশনা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 20টা মেলা করছি, প্রতি বছরই যে কোনো একদিন এভাবে একটা দুর্যোগ হয়, কিন্তু মেলা কর্তৃপক্ষ বা বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেই দিক দিয়ে কোনো খেয়াল নিচ্ছে না।
এবারের 29 দিনের বইমেলা আরও কয়েকদিন বাড়ানোর দাবি প্রকাশকদের। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিলেও বিষয়টি বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। এটা এখন এই পর্যায়ে আমরা এটা ভাবছি না। এখন কিন্তু আমাদের প্রধান প্রশ্ন হচ্ছে কত দ্রুত সম্ভব আমরা মেলাটাকে শুরু করব। কর্তৃপক্ষ আরও জানান, ঝড়ে সিসিটিভি ক্ষতিগ্রস্ত হয় তা চালু করা যায়নি। এছাড়া আলো স্বল্পতার কারণে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে গ্রন্থমেলার 24তম দিনের কার্যক্রম। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত কেউ যেন পুলিশের মতো সুশৃঙ্খল বাহিনীতে ঢুকতে না পারে সে বিষয়ে গোয়েন্দা সংস্থাকে তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রশ্ন উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গত 11 জানুয়ারি পুরো দেশে 50,000 পুলিশ সদস্য নিয়োগের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয় বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় 13,888টি পদের মধ্যে ডিএমপিতে যোগ হতে যাচ্ছে 7,139 জন পুলিশ সদস্য। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করতে আরও 8টি দেশে বাংলাদেশ মিশন খোলার পরিকল্পনা রয়েছে। সাংবিধানিক ও পররাষ্ট্রনীতির সুস্পষ্ট অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এর জন্য আমাদের বীর সন্তানগণ জীবনের চরম মূল্য দিতে কুণ্ঠিত হয়নি। স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আর বিশেষ করে এত ঘন বসতিপূর্ণ একটি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা এটা একটা কঠিন দায়িত্ব। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন 50,000 পদ সৃজনের বিষয়ে গত 11 জানুয়ারি 2015 তারিখে নীতিগত অনুমোদন দেয়া হয়। এই সকল পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। আমরা ঠিক হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু এটা দেখা উচিত যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত এবং যারা এই ধরনের অগ্নিসন্ত্রাস এবং জঙ্গিবাদী কার্যক্রমে লিপ্ত তারা যেন একটা সুশৃঙ্খল বাহিনীতে আসতে না পারে, এটা দেখার দায়িত্ব সেই পুলিশ বাহিনীর। রাজধানীর সরকারি তিতুমির কলেজে অনার্সের ফরম পূরণে বাড়তি ফি নেয়ার প্রতিবাদে পূর্ব নির্ধারিত সাধারণ ছাত্রছাত্রীদের মানববন্ধনে পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার এই হামলায় 12 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের উপরও হামলা করে ছাত্রলীগ। ভাঙচুর করা হয় ক্যামেরা ও কেড়ে নেওয়া হয় চিত্রগ্রাহকের ব্যক্তিগত মোবাইল। গত কয়েকদিন ধরেই ফি বৃদ্ধির প্রতিবাদে সরকারি তিতুমির কলেজে আন্দোলন করে আসছে প্রতিষ্ঠানটির সাধারণ ছাত্রছাত্রীরা। এরই ধারাবাহিকতায় সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। তবে সকাল 10:30টার দিকে হঠাৎ করেই বনানী থানার ওসি সালাউদ্দিনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনকারীদের। এ সময় শিক্ষার্থীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এ দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের উপরও চড়াও হয় ছাত্রলীগের কর্মীরা। অনুরোধ, অন্য কিছু লিখবেন না ভাই। ভাই লিখবো না, বললাম আপনার কাছে অনুরোধ। লিখবো না স্যারকে বলেন, আমি স্যারকে চালাচ্ছেন নাকি? আরে না, নেট করে নেট চালাবো। অফিসের কথা বলতেছি আমি। এ সময় পাশেই পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা এগিয়ে আসেননি। সময় সংবাদের ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি চিত্র সাংবাদিকের ব্যক্তিগত মোবাইলও ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় 10 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শান্তপ্রিয় মানববন্ধন করছি, তখন তিতুমির কলেজের বনানীর আন্ডারের যে ওসি আছে, ওসি সালাউদ্দিন স্যার নিজে সহ আইসা আমাদেরকে বেদম প্রহার করে। এবং তার মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে মানিক ভাই ও ডলার ভাই। তার আর্মস নিয়ে আমাদের সাধারণ ছাত্রছাত্রী অতর্কিত হামলা চালায়। সেই হামলায় এখন পর্যন্ত আমাদের কিছু ছাত্রছাত্রী ভাইরা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে, এখন পর্যন্ত 10 থেকে 15 জন। ওদের অবস্থা এখন গুরুতর। সাধারণ স্টুডেন্টদেরকে আইডি কার্ড নিয়ে তারা বলছে যে আইডি কার্ড নাই, বহিরাগত বলে তাদেরকে গাড়িতে উঠে থানায় নিয়ে যায় এবং অনেককেই এভাবে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, বনানী থানা ও ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলে দুপক্ষের শুনানি শেষ, রায় 8 মার্চ। এবং বিশ্বের অনেক ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখার অনুপ্রেরণা যেন বাঙালির ভাষা আন্দোলন।
বিলুপ্তির হুমকিতে থাকা ভাষা রক্ষায় উদ্যোগী জাতিসংঘ। দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালনজনিত সীমাবদ্ধতার কারণে এবারও গ্রীষ্ম মৌসুমে সীমিত আকারে লোডশেডিংয়ের আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ। বুধবার সকালে বিদ্যুৎ ভবনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি জানান, সেচ কাজে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতেই সার কারখানাগুলো বন্ধ রাখা হবে। সরকারি হিসেবে ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে বর্তমানে প্রায় 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে বিদ্যুৎ বিভাগের। এরই মধ্যে নতুন করে উৎপাদনে আসছে আরও 4টি বিদ্যুৎ কেন্দ্র, যার মধ্যে কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কম্বাইন্ড সাইকেল ইউনিট চালু করছে সরকার। সব মিলে 535 মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে যোগ হবে জাতীয় গ্রিডে। বুধবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে এসব বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। সংযোগ দেবেন গোপালগঞ্জের কোটালীপাড়ার 6,000 বিদ্যুৎ গ্রাহককে। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব জানান, উৎপাদন পরিস্থিতির উন্নতি হলেও সঞ্চালনজনিত ত্রুটির কারণে এবারও গ্রীষ্মে কিছুটা বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা থাকছে। তবে সেচ খাতে সরবরাহ স্বাভাবিক থাকবে। আমাদের হাইস্ট প্রায়োরিটি হলো ফুড সিকিউরিটি। আমরা গত 4-5টা সিজনে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি আমাদের ইরিগেশন পাম্পগুলোকে। এই বছরও আমরা ইরিগেশন পাম্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব। এই জন্য যদি আমাদের অন্য কোথাও যদি একটু কষ্ট স্বীকার করতে হয়, একটুটুকু কষ্ট স্বীকার আমাদেরকে করতে হবে। এই সময় উৎপাদন স্বাভাবিক রাখতে সার কারখানাগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। সার কারখানা শুধু যমুনা ছাড়া বাকি সার কারখানাগুলো তারা মেনটেনেন্স কাজ করবে। এটা অন্য বছরও করেছি। সে গ্যাসের সাশ্রয় হলে আমরা মনে করি বিদ্যুৎকে তখন আর একটু বেশি দিতে পারবো। এটা হলো যে আমাদের যেটুকু বিদ্যুৎ আছে আমাদের সব বাংলাদেশের মানুষকে দেই না, যদি দিয়ে একটু কমতি হয়, কারো একটু কমতি হল, সেজন্য আমরা যদি কিছু 1-1 ঘন্টা হবে, আমরা তো এরকম কষ্ট করতে পারি। ওই অনুষ্ঠানে আরো বলা হয়, 2018 সালের মধ্যে সঞ্চালন ও বিতরণজনিত সংকট দূর করতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি মাটিবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 6 শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 2 জন আপন ভাই রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে আলিরটেক এলাকায় মুন্সিগঞ্জগামী একটি মাটিবাহী ট্রলারকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলার ধাক্কা দেয়। এতে মাটিবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে থাকা 30 শ্রমিকের মধ্যে অধিকাংশ তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় 6 শ্রমিক। পরে খবর পেয়ে বুধবার সন্ধ্যা 6টার দিকে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার করা হয় 6 শ্রমিকের লাশ। নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এনে এক ট্রলারে কাজ করতো, কাটতে ট্রলারটা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে এরা বাইরেতে পারে অন্য একটু বয়াল কেটেছে, চাপা দিছে। চাপা দেওয়ার পরে এরা উঠতে পারে নাই। ঢাকার দিকগামী একটি ওই মাটিবাহিত ট্রলারকে একই দিকগামী একটা ভলগেট, খালি ভলগেট দ্রুতবেগে আইসা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে মাটিবাহী ট্রলারটি নদীতে ডুবে যায়। প্রবাসের সময় আরো থাকছে, নেপালে 23 যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত, বেঁচে নেই কেউই। ধ্বংসাবশেষ মিলল দেশটির পশ্চিমাঞ্চলে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাশেম আলীর আপিল শুনানি শেষ। রায় দেওয়া হবে 8 মার্চ। আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, সর্বোচ্চ আদালতেও এ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। এদিকে মামলা পরিচালনা ও তদন্তে ব্যর্থতার জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কঠোর সমালোচনা করেছেন আপিল বিভাগ। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদরের তৃতীয় শীর্ষ নেতা মীর কাশেম আলীকে 2014 সালের 2রা নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর 4 সপ্তাহ পর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন এই যুদ্ধাপরাধী।
বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানির মধ্য দিয়ে শেষ হয় এই আপিলের কার্যক্রম। শুনানিতে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে মীর কাশেম আলীর বিদেশি লবিস্ট নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে কেন অর্থ পাচার আইনে ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে প্রশ্ন তোলেন আপিল বিভাগ। সমালোচনা করেন মামলার তদন্ত ও পরিচালনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার গাফিলতি নিয়ে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আগামী 8ই মার্চ কাশেমের রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা মীর কাশেমের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে সর্বোচ্চ আদালতেও। যে ধরনের অপরাধ উনি করেছেন এটা সাক্ষীরও প্রমাণ করেছে, এবং তাদের যে ওই ডালিম হোটেলে নিয়ে অত্যাচার করা হয়নি এটা কিন্তু আসামিরা অস্বীকার করেনি। যে মীর কাশেম আলী একটি আমেরিকান ফার্মকে $25 মিলিয়ন দিয়েছিল তার পক্ষে কাজ করার জন্য, লবিয়েস্ট হিসেবে নিয়োগ করেছিল। তখন আদালত আমাদের বললেন যে এই অভিযোগের জন্য তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা কেন করা হয়নি। তখন আমি আদালতকে বলেছি যে আমি দুর্নীতি দমন কমিশনের নোটিশে নেব। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি মানবতাবিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন না কাশেম আলী। এই কাশেম আলী সাহেবের বিরুদ্ধে প্রমাণ করার জন্য আইনগতভাবে যে সাক্ষ্য প্রমাণ থাকা দরকার তা নাই, অতএব এই কেসে তার কোনো অবস্থায় সে সাজা হতে পারে না, সে বেনিফিট অফ ডাউট পেতে পারে। কিশোর মুক্তিযোদ্ধা জসিম সহ 8 জনকে হত্যার 2টি অপরাধে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড হয়। এছাড়া প্রমাণিত বাকি 8টি অপরাধে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ি দুর্ঘটনায় 2 বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও 1 বাংলাদেশি আহত হন বলেও জানায় তারা। নিহত 2 ছাত্রের নাম ফাহিম রহমান অনিক ও সাকলাইন উৎস। তাদের বয়স 20-এর কাছাকাছি বলে জানা গেছে। সিডনি পুলিশ সুপারের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় বেলমোরের ক্যান্টারবুরি সড়কে দ্রুত গতিতে চলার সময় একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই সড়কে আরও একটি গাড়ি এমন দ্রুত গতিতে চলছিল। পুলিশের ধারণা, প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনাস্থলে নিহত হন 1 জন। আহত 2 জনকে হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার মেয়াদ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে গত বছরের শেষ দিকে বিদেশিদের ওপর একাধিক হামলার ঘটনা উদ্বিগ্ন হয়ে 10 নভেম্বর এই সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভ্রমণ সতর্কতার মেয়াদ বাড়ানোয় আগামী 1 মে পর্যন্ত মার্কিনীদের ঢাকা সফরের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিলেও জঙ্গি হামলার আশঙ্কা এখনও উড়িয়ে দেয়া যায় না। বাঙালির ভাষা আন্দোলন কেবল ইতিহাসই নয়, বিশ্বের অনেক ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখার অনুপ্রেরণা হিসেবেও কাজ করছে। এমন মনে করে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অঙ্গ সংগঠন সিল বিলুপ্তির হুমকিতে থাকা ভাষাকে বাঁচিয়ে রাখতে নতুন করে ভাবছে জাতিসংঘ সহ সারা বিশ্ব। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে 6000-এরও বেশি ভাষা রয়েছে, কিন্তু প্রতি বছর হারিয়ে যাচ্ছে অন্তত 20টি ভাষা। বর্তমানে 3500 এমন ভাষা রয়েছে যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা মাত্র 10,000, আর 1750টি ভাষা রয়েছে যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 1500-এরও কম। আর এ কারণেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অনেক ভাষা। এ অবস্থায় শতাব্দী শেষে বিশ্বের প্রায় অর্ধেক ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা ইউনেস্কোর। বিলুপ্তির হুমকিতে থাকা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণে তাই বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথা জানালেন জাতিসংঘের বহুভাষা সংরক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি। বিলুপ্ত হতে চলা ভাষার প্রচলন কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আর এতে করে সংখ্যালঘু ভাষাভাষীর মানুষের মানবাধিকার সহ অন্যান্য সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা তৈরি হবে। সেই সঙ্গে অপমৃত্যুর হাত থেকে বাঁচবে বহু ভাষা। ভাষা নিয়ে আজ যত কথাবার্তা হচ্ছে তার নেপথ্যে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বাংলা ভাষার জন্য বহু মানুষের আত্মত্যাগ। বিশ্বের 7ম বৃহত্তম ভাষা বাংলা। এ ভাষায় কথা বলে বিশ্বের প্রায় 23 কোটি মানুষ। বাংলা ভাষার এই বিকাশের মূল শক্তি ও অনুপ্রেরণা বাঙালির মহান ভাষা আন্দোলন। বাংলাদেশের দিকে তাকালেই উপলব্ধি করা যায় মাতৃভাষা সংরক্ষণ একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। মাতৃভাষা দিবস উদযাপনের যেমন তাৎপর্য রয়েছে, তেমনি পৃথিবী থেকে ভাষা যাতে হারিয়ে না যায় সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক ভাষার পাশাপাশি বিভিন্ন স্থানের আঞ্চলিক ভাষাগুলোকে গুরুত্ব দিতে হবে। সেসব ভাষার প্রচলনের ব্যবস্থা করতে হবে।
মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভের মাধ্যমে বিশ্বে বাঙালিদের অবস্থান আরও সুসংগঠিত হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণে নতুন করে পথ দেখালো তিতুমির আর সূর্য সেনের সংগ্রামী বাঙালি জাতি। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম সমিতির উদ্যোগে আগামী 26 ফেব্রুয়ারি শুক্রবার শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার শারজাহর স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত মেজবানে 7,000 লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সমিতির আহ্বায়ক আইয়ুব আলী বাবুল। প্রবাসী এত বড় আয়োজন এটি প্রথম বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রবাসী চট্টগ্রাম সমিতির সচিব ATM জাহেদ চৌধুরী, ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী সহ সমিতির অন্যান্য সদস্যরা। আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের একটি বড় অংশই চট্টগ্রামবাসী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিএনপি নেত্রী প্রকৃত ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করবে তারা একদিন ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন তিনি। বুধবার সকালে জাতীয় জাদুঘরে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিজয়ের মাস ডিসেম্বর মাসে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় এবং বলেছেন বঙ্গবন্ধু পাকিস্তান প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু পাকিস্তান প্রধানমন্ত্রী হতে চাইতেন, তাহলে 69-এর গণ অভ্যুত্থানের পরে গোলটেবিল বৈঠকে ইহিয়া খানের প্রস্তাবে তিনি প্রধানমন্ত্রী হতেন। এই বাংলাদেশে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়। খালেদা জিয়া সহ যারা বিতর্কিত করতে চায় তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আবারও যেন 1/11-র মতো ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে জড়িতদের বিচারে তদন্ত কমিশন হওয়া প্রয়োজন। বুধবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নাসিম বলেন, 1/11-র কুশীলবদের খুঁজে বের করে বিচার করবে সরকার। 1/11-এর পুনরাবৃত্তি না করে তার জন্য এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে কমিশনের মাধ্যমে এটা জনগণের কাছে তুলে ধরা দরকার। এটা বের করা উচিত কারা কারা এর সঙ্গে জড়িত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল পার্লামেন্টে বলেছে এইটি একটা সময়ের ব্যাপার, মনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, -2 ফর্মুলার সঙ্গে ডিজিএফআই নয়, 2 দলের নেতারাই জড়িত ছিলেন। বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের বিচার করতে হলে সংবাদ প্রচারে যারা বাধ্য করেছেন তাদেরও বিচার করতে হবে। ওটা কিন্তু আমার যতটুকু জানা আর্মি বা ডিজিএফআই থেকে আসে, দেশে ছিল ওই ওনার রাজনৈতিক দল এবং আমাদের যে বিএনপি রাজনৈতিক দল, তাদের যে সকল তথাকথিত সংস্কারপন্থী এই 2 মহিলাকে সরাতে পারলে ওনাদের পোয়া বাড়ো, ওনারা দেশে রাজত্ব করতে পারবে। রাজধানীতে মশার উপদ্রব কমাতে আগামী 2 সপ্তাহ বিশেষ ক্রাশ প্রোগ্রাম চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মেয়র বলেন, ক্লিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি অলিতে গলিতে এই কার্যক্রম চলবে। কোনো কর্মকর্তা বা কর্মীর অবহেলা চোখে পড়লে তাকে অবহিত করারও আহ্বান জানান মেয়র। সমস্যা সমাধানে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে তিনি অভিযোগ করেন, কিছু অসৎ পুলিশ কর্মকর্তার কারণে অনেক ক্ষেত্রে সফলতা দেখা যাচ্ছে না। আগামী 7 দিনে প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি অলিতে গলিতে আমাদের মশক নিধন কার্যক্রমের যে সমস্ত কর্মী রয়েছে তারা ফগার মেশিন নিয়ে আপনাদের এলাকায় পৌঁছে দেবে। এখানে যদি কোনো ব্যত্যয় আমার কোনো নাগরিকের চোখে পড়ে কোনো এলাকাতে আমাকে বলবেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন 01711564987। আমি আবারও বলছি 01711564987। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিকণ্ঠে কবিতা পাঠের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
বুধবার সন্ধ্যায় জাদুঘর প্রাঙ্গণে কবিতা পাঠ করেন দেশবরেণ্য কবি ও সাহিত্যিকরা। পুরো আয়োজন জুড়ে ছিল 52 ভাষা আন্দোলন আর 71 মুক্তিযুদ্ধ সহ বাঙালির আবেগের বহিঃপ্রকাশ। বাংলার পলল বুক মুক্তিযুদ্ধে বুলেটের মুক্ত আলপনা। একটি বুলেট যে শুধু ধ্বংস করে তা নয়, বুলেটের মাধ্যমে সৃষ্টি হয় নতুন একটি দেশ। তেমনি কবিতা শক্তিও যে একটি জাতির বিজয় গাথার অন্যতম প্রধান চালিকা শক্তি হতে পারে তার প্রমাণ হয়েছে 52 সহ বাংলার মহান মুক্তি আন্দোলনে। কবিতা শুধু কিছু শব্দের মেলবন্ধন নয়, বরং কবিতায় উঠে আসে একটি জাতির বিজয় অতীত আর ঐতিহ্য। সেই ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দেয় কবিতা। আমাদের ভালোবাসার পুষ্পার্ঘ্য অর্পণ করতে এবং স্মরণ করতে সেই সব বীর শহীদদের, যাদের কারণে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কবিতা পড়ার সৌভাগ্য লাভ করছি এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্য বা কবিতা রচনা হচ্ছে তার আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছে। আমরা কিন্তু একটা কথা সবসময় বলি যে বাংলা সাহিত্যের একটা অন্যতম অধ্যায় সৃষ্টি হয়েছে, সেটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। প্রাণের মাতৃভাষার বিকৃতি রোধে কাজ করতে হবে সবাইকে বলে মনে করছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ভাষার জন্য প্রাণ দেওয়া নয়, প্রাণ দিয়ে ভাষাকে রক্ষা করা। পৃথিবীর ছোট ছোট বহু ভাষা মরে যাচ্ছে, সেগুলো রক্ষা করবার তো দরকার রয়েছে। এমনকি পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা, যে ভাষায় আমি কথা বলছি, কবিতা পড়লেন কবিরা, কবিতা রচনা করছেন, সেই বাংলা ভাষাকে রক্ষা করবার একটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের অনুভব করতে হবে। দেশবরেণ্য বিশিষ্ট কবিদের উপস্থিতিতে বিমুগ্ধ এক আবহের সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর কাজ 31% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুর ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্ট নিয়োগ সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসই অনুষ্ঠানে তিনি একথা জানান। পদ্মা সামগ্রিক অগ্রগতি 31%। 6টা পাইলিং হয়ে গেছে আজ পর্যন্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর, আশুলিয়া বাইপাইল হয়ে ইপিজেড পর্যন্ত মোট 42 কিলোমিটার আমরা একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে যাচ্ছি। সেই চুক্তিটিও আজকে এখানে সম্পাদিত হলো। এবার দেশের বাইরের খবর। নেপালের পোখারা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। 23 আরোহীর কেউই আর বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ হওয়ার সময় বিমানটিতে 20 জন যাত্রী ও 3 জন ক্রু ছিল বলে জানায় গণমাধ্যম। আজ স্থানীয় সময় সকাল 7:45 পোখারা থেকে রওনা দেয় ওই বিমানটি। টেক অফ করার মাত্র 10 মিনিটের মাথায় বিমানটির সঙ্গে বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটির খোঁজে 2টি হেলিকপ্টার পাঠায় কর্তৃপক্ষ। নির্বাচিত হলে গুয়ান্তানামো বেসামরিক কারাগার অপরাধী ও সন্ত্রাসীদের আটক করে ভরে ফেলবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই কারাগারটি রক্ষণাবেক্ষণের জন্য মাসে $4 কোটি খরচ করা হয় উল্লেখ করে তিনি বলেন, মাত্র 100 বন্দীর পেছনে এত খরচের কোনো মানে হয় না। প্রেসিডেন্ট ওবামার কারাগারটি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, তিনি অবশ্যই এটি খোলা রাখবেন। মঙ্গলবার নেভাদায় রিপাবলিকানদের ককাস নির্বাচন অনুষ্ঠানের আগে একটি সমাবেশে কথা বলেন তিনি। সমাবেশে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি শিশুর মতোই দুর্বল ক্রুজ। এশিয়া কাপের খবর। পারল না বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে 45 রানে হেরেছে স্বাগতিকরা। এর আগে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ব্যাটিংয়ে 6 উইকেটে 166 রান করে ভারতীয়রা। জবাবে তাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 121 রানেই থামে টাইগারদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা।
প্রকৃতির বৈরী আচরণে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থ প্রমাণ দিয়েছে বাংলাদেশের বোলাররা। সবুজ উইকেটে তাসকিনের পেস গতিতে উইকেটে রীতিমতো নেচেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে ভাগ্যদেবী সহায় না থাকায় উইকেট না পাবার আক্ষেপ থাকতেই পারে এই গতি তারকার। কিন্তু মিরপুরের গ্যালারির সমর্থকদের সেই আক্ষেপ ঘুচিয়েছেন আলামিন হোসেন। দারুণ এক ডেলিভারিতে খড়কুটোর মতো উপড়ে ফেলেছেন শিখর ধাওয়ানের উইকেট। জ্বলে ওঠার আগেই কোহলিকে ব্যক্তিগত 8 রানে নিভে দিয়েছেন নয়েল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। এমন অবস্থায় পাওয়ার প্লে 6 ওভারে 31 রান ভারতের স্কোরবোর্ডে। রানার রান তোলার বায়না ফন্ডুল করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় 42 রানে 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ভারত। সেই সুযোগে ভারতীয় ব্যাটসম্যানদের টুটিটা চেপে ধরেছিল বাংলার বাঘেরা, কিন্তু ব্যক্তিগত 21 রানে ওপেনার রোহিত শর্মার ক্যাচ সাকিব ফেলে দিলে সর্বনাশ ডেকে আনে। নতুন জীবন পেয়ে রোহিত দলকে টেনে তুলেন খাদের কিনারা থেকে। তবে স্বাগতিকদের সফল বোলার আলামিনে কাটা পড়ে রোহিত থামেন 83 রানে, কিন্তু শেষটায় পান্ডের গা জ্বালানো কাণ্ডে 166 রানের ভালো পুঁজি পায় ধোনির ভারত। জবাব দিতে নেমে প্রত্যাশার উল্টোপিঠে ঢাকা পড়তে থাকে টাইগার সমর্থকদের স্বপ্ন। দলীয় 15 রানে 2 ওপেনার মোহাম্মদ মিথুন ও সৌম্যর আউটে মন খারাপ হয়ে পড়ে সবার। ক্রিকেট পিয়াসীদের মুখে হাসি ফোটাতে পারেননি তামিমের জায়গায় সুযোগ পাওয়া ইমরুল কায়েস। তবে তখনও সাব্বিরের ব্যাটে আশার ফানুস উড়ছিল ক্রিকেট আকাশে। কিন্তু সাকিবের রান আউটের পরপরই সর্বোচ্চ 44 রানের ইনিংস খেলে সাব্বির প্যাভিলিয়নে ফিরলে চুপসে যায় আশার ফানুস। সময়ের সাথে সাথে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিংও। বাকি গল্পে মুশফিক হারের ব্যবধান কমিয়েছেন মাত্র। টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত, আর তলানিতে বাংলাদেশ। স্বভাবতই প্রশ্ন উঠেছে, অভিজ্ঞতার কাছেই কি হারলো বাংলাদেশ? অনেকেই বলছেন না, কারণ দুর্দান্ত শুরুর পরও শেষটা হয়েছে বাজেভাবে। তাই আসরে টিকে থাকতে হলে এর সমাধানটা খুঁজে বের করতে হবে কোচ এবং টিম ম্যানেজমেন্টকে। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়া টাইগারদের পারফরমেন্সের কড়া সমালোচনা করেছেন খেলা দেখতে আসা সমর্থকরা। হারের জন্য ব্যাটসম্যানদের বাজে ব্যাটিং ও ফিল্ডারদের ক্যাচ মিসকে দায়ী করেছেন তারা। সাকিব ক্যাচ সারার পর থেকেই ম্যাচের টার্নিং পয়েন্ট আমরা হারিয়ে ফেলছি। তাছাড়া সাকিব যখন ব্যাটিং করছিল তখন রান আউট হওয়ার পরেও আমরা ম্যাচটা হাতছাড়া করতে পারলাম আর কি, এটাই আমাদের মনে করতেছি সবাই। সাকিবের জন্য আজকে আমরা ম্যাচটা হারলাম। বোলিং লাইনআপ খুব ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, কিন্তু ব্যাটিং লাইনটা অনেক খারাপ ছিল। বিশেষ করে ব্যাটিং লাইন খুবই খারাপ। এখানে মিথুন আলীকে নামাইছে, ওপেনিং ব্যাটসম্যান তো ভালোই না, একদম ওপেনিং ব্যাটসম্যান গুলো ভালো না। টি-20তে এখনো অনেক কিছু শেখার বাকি আছে। আসলে আমাদের লাস্টের দিকে অ্যাটাক করে যে খেলার মতো প্লেয়ার নাই। প্রথম 10 ওভার পর্যন্ত কিন্তু দুই টিমেরই ব্যালেন্স অবস্থা, কিন্তু ওরা শেষের দিকে যেভাবে স্কোরটাকে আগায় নিয়ে গেল পিটায় রোহিত শর্মা আর কি পান্ডে, কিন্তু বাংলাদেশে ওরকম নাই, এটা আরো হার্ড দিতে পারে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। ঢাকার বাইরে মৌসুমের প্রথম কালবৈশাখী। বৈরী আবহাওয়ার কারণে মাত্র 1 ঘন্টার জন্য খোলা হয় 21শে গ্রন্থমেলা। পুলিশ বাহিনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রবেশ বন্ধে সজাগ থাকতে হবে, সংসদে প্রধানমন্ত্রী। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে মাটিবাহী ট্রলার ডুবির ঘটনায় আপন 2 ভাই সহ নিখোঁজ 6 শ্রমিকের লাশ উদ্ধার। বাড়তি ফি নেয়ার প্রতিবাদে রাজধানীর তিতুমির কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা। সময় সংবাদের চিত্র সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর। আমাদের মারেন কেন ভাই? আমাদের মারবেন ভাই? আমরা কি ভাই আমাদের মারবেন? আপনারা বুঝলেন না আমরা কি করলাম ভাই? এবং বাজে ব্যাটিং এর খেসারত দিল বাংলাদেশ। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে 45 রানে হার টাইগারদের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।